নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি পার্ট 2টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করি, তারপর WBCS কোয়ালিফাই করি। আমরা বিগত ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1973 অবধি করেছিলাম। তো এই ভিডিওতে আমরা শুরুই করছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট 1977 দিয়ে। ওকে, তো আমরা জানি এই 1973-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট ছিল তার থেকে 1977-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট, তার মাঝখানে একটা রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ প্রথমবারের জন্য স্থায়ী অকংগ্রেসি সরকার কিন্তু ক্ষমতায় এসছে 1977-এ জনতা দলের হাত ধরে। ওকে, তো আমরা জানি যে যখন দুটো অপোজিট আইডিওলজির দল পর্যায়ক্রমিক ক্ষমতায় আসে, তখন তাদের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, কৃষিনীতি ইত্যাদি প্রত্যেকটা জিনিসেরই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হয় এবং চেঞ্জেস হয়। তো এই ক্ষেত্রেও তাই হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে একটা কিন্তু চেঞ্জ এসেছিল, যেখানে আমরা দেখছিলাম যে কংগ্রেসের পূর্বতন যে গভর্নমেন্টসগুলো ছিল তারা মূলত বুনিয়াদি এবং বড় শিল্পের জন্য বেশি করে তাদের যে এনার্জি সেটাকে ব্যয় করছিল। কিন্তু এক্ষেত্রে নতুন যে সরকার ক্ষমতায় আসে তারা মেন ফোকাসটা দেয় স্মল স্কেল অ্যান্ড টাইনি ইন্ডাস্ট্রি, অর্থাৎ ছোটোখাটো যে ইন্ডাস্ট্রি সেগুলোর ওপর যে গ্রোথ পোটেনশিয়াল সেটাকে তারা বিশ্লেষণ করে এবং সেই দিকে ফোকাস করা শুরু করে 1977 থেকে। ওকে, এইবার আমরা তো এই পলিসিতে টাইনি ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রির ওপর ফোকাস করছি, কিন্তু এখানে টাইনি ইন্ডাস্ট্রি কোনগুলো সেটা তো একটা ডেফিনেশন দরকার, সেটাও কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট প্রোভাইড করে। এখানে যে টাইনি ইন্ডাস্ট্রি সেটা বলতে বোঝানো হয় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর ওভারঅল ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট ইন মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট, ঠিক আছে, অর্থাৎ মেশিনারি এবং যে অন্যান্য যে যন্ত্রপাতি সেইগুলো উপর যে ইনভেস্টমেন্ট সেটা নট মোর দেন 1 লাখ, ঠিক আছে, নট মোর দেন, ঠিক আছে, 1 লাখের বেশি নয়। অন্য কি ক্রাইটেরিয়া আমরা ধার্য করলাম না, এগুলো সেই সমস্ত ভিলেজ বা ছোট্ট শহর, গ্রাম বা ছোট শহরে অবস্থিত যেখানকার পপুলেশান 1971 সালে সেন্সাস অনুযায়ী লেস দ্যান 50,000। তো এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটাকে আমরা বলছি একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট আর কোন বিষয়ের উপর ফোকাস করে, সেটা হচ্ছে এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল যে সেক্টর, এগ্রিকালচার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা, তার মধ্যে যে মিউচুয়াল ইন্টারাকশন সেটার উপর জোর দেয় কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট অফ 1977। এবং এর থেকে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয় পাওয়ার জেনারেশন অ্যান্ড ট্রান্সমিশন সেক্টরকে। তো এটা ছিল। আর কোথায় এই পলিসি স্টেটমেন্ট জোর দেয় সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্টলি ভিলেজ ইন্ডাস্ট্রি, খাদি, ঠিক আছে। তো এই ধরনের যে কুটির শিল্প, গ্রামীণ যে কুটির শিল্প, অ্যাকচুয়ালি এটা গান্ধিয়ান ইকোনমিকে অনেকটা ফলো করে এরা, মানে এই নতুন সরকার। তো তারা কি করে, গ্রামীণ শিল্পক্ষেত্র, কুটির শিল্পক্ষেত্র এবং যে ছোটোখাটো ফুড প্রসেসিং, ঠিক আছে, এই যে টুকটাক যে শিল্পগুলো গ্রামের দিকে ভালোভাবে চলে, যেটা কিন্তু বেশ ভালো রকম একটা ইকোনমিক সিগনিফিকেন্স রাখে। এবং আমরা এটা ভাবতে পারি যে ছোটোখাটো যে শিল্পগুলো আছে গ্রামীণ অঞ্চলে বা ছোটোখাটো যে সমস্ত ইউনিটসগুলো রান করে বিভিন্ন ছোটো ছোটো জায়গায়, সেইগুলো যদি ঠিকঠাক করে রান করে তাহলে আমরা কিন্তু ইনক্লুসিভ গ্রোথ তৈরি করতে পারবো, পোটেনশিয়াল। ওকে, কারণ আমরা যদি বড় বড় ইউনিটগুলোর পেছনে সবসময় ছুটতে থাকি তাহলে দেখা যাবে যে ডিসপ্যারিটি অফ ইনকাম সেটা কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে। কিন্তু যদি আমি চাই যে সমস্ত মানুষের, আমাদের দেশে অবস্থিত সমস্ত মানুষের একটা ইকোনমিক গ্রোথ হোক, ঠিক আছে, একটা তাদের ক্রয় ক্ষমতা বাড়ুক বা ইত্যাদি,
সেক্ষেত্রে আমাদের কিন্তু সমস্ত ছোট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বড় ইন্ডাস্ট্রি সবগুলোর উপরই ফোকাস করা উচিত। ওকে, তো সেই জায়গাটায় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট অফ 1977 কিন্তু কাজ করেছে। ওকে, তো এবার আমরা দেখব ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট অফ 1980। এটা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991-এর আগে লাস্ট মেজর পলিসি স্টেটমেন্ট ছিল। তো আমরা জানি যে 1977 সালে যেরকম জনতা দল ইন্দিরা গান্ধী গভর্নমেন্টকে হারিয়ে ক্ষমতায় এসেছিল, ঠিক 3 বছরের মাথায় 1980-তে কিন্তু ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ফের কামব্যাক করে সেন্ট্রালে। তো সেক্ষেত্রে পলিসিগুলো আবার আগের অবস্থায় ফিরে যাওয়া শুরু হয় এবং ইনক্রিজিং রিলায়েবিলিটি অন লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ফের একবার আমরা গ্রহণ করি এই নীতিকে। এর সাথে সাথে কি হয়, যে শিল্পে যে লাইসেন্সিং নীতি ছিল, আমরা দেখো একটু একটু করে মডার্নাইজেশনের দিকে এগোবো, একটু একটু করে গিয়ে আমরা যে গ্লোবালাইজেশন ইত্যাদি এগুলোর দিকে এগোতে থাকছি। কীরকম? ফার্স্ট হচ্ছে লাইসেন্সিংয়ের যে প্রভিশন ছিল সেটাকে অনেক বেশি রিল্যাক্সড করা হয়, যাতে করে ইন্ডাস্ট্রিয়াল পলিসি মেকার্স এবং ইন্ডাস্ট্রিয়াল হাউসেসগুলো আরও বেশি করে এনকারেজড হয় টু ইনভেস্ট দেয়ার মানি ইন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অফ ইন্ডিয়া। তো এটা একটা ফার্স্ট ব্যাপার। অন্যদিকে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজগুলো ছিল সেগুলো তো আরও বেশি করে জোর দেওয়া হয় এবং তার সাথে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ডেফিনেশনে যে ডেফিনেশন ছিল, মানে যে পরিমাণ ইনভেস্টমেন্ট লিমিট ছিল, যেটাকে ডিফাইন করা হয় অ্যাজ স্মল স্কেল ইন্ডাস্ট্রি, সেটাকে কিন্তু ইমপ্রুভ করা হয়, সেটাকে আরও বাড়ানো হয় টু এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ দ্যাট পার্টিকুলার সেক্টর। তো এক্ষেত্রে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ক্ষেত্রে যে আপগ্রেডেশনটা করা হয় সেই স্মল স্কেল ইন্ডাস্ট্রির যে বিষয়টা, সেটাও কিন্তু 1980-র ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট। অন্যদিকে যে এক্সপোর্ট বেসড ইন্ডাস্ট্রি ছিল, এক্সপোর্ট ওরিয়েন্টেড বা এক্সপোর্ট বেসড যে ইন্ডাস্ট্রি, সেগুলোর ওপর ইনক্রিজিং রিলায়েবিলিটি, সেগুলোকে আরও বেশি করে আমরা পুশ করে সেগুলোর উন্নতি করা, এইগুলো চেষ্টা করি 1980-র যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটার মাধ্যমে। অন্যদিকে আর একটা জিনিস এখানে করা হয়, আপগ্রেডেশন এবং মডার্নাইজেশন, এগুলো তো ছিলই, এই ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট থেকেই মোরাললেস শুরু হয়। কিন্তু তার সাথে ডোমেস্টিক মার্কেটে যে কম্পিটিশান, মানে কি হয়, মাল্টি প্লেয়ার্স থাকবে, মানে একটা সেগমেন্টের উপর অনেকগুলো কোম্পানি থাকবে, তারা নিজেদের মধ্যে কম্পিটিশন করে তাদের যে ভ্যালু থাকবে বা যে ধরনের চেন থাকবে সেটাকে পরিচালনা করবে। এই বিষয়টা কিন্তু 1980-তে আরও বেশি করে জোর দেওয়া হয়। ওকে, তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসি আসবে 91 সালে, টোটাল সিস্টেমটা অনেকটা পরিবর্তন হবে। কিন্তু এ যাবৎ 1980 পর্যন্ত আমরা যে ধরনের পলিসিগুলো গ্রহণ করলাম তার একটা জিস্ট করলে আমরা কি পাবো, সেই জিস্ট বা সামারিতে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে যে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি থ্রু আউট আমরা, লোকাল ইন্ডাস্ট্রি, এটা একটা ফার্স্ট মেন জিনিস। তারপর হচ্ছে প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন। প্রমোশন অফ ইম্পোর্ট সাবস্টিটিউশন, এটার মানে কি, আমরা যে ধরনের প্রোডাক্টগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে আনি, মানে বিভিন্ন দেশ থেকে আমরা কিনি, সেগুলো বোথ গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হতে পারে অথবা লাক্সারি গুড হতে পারে, তো সেগুলোর ইন্ডিজিনাসলি অর্থাৎ দেশের মধ্যে উৎপাদন, সেটাকে কিন্তু আমরা এনকারেজ করেছি থ্রু আউট এই যে 1980 সাল অবধি যে বিভিন্ন পলিসি স্টেটমেন্ট বা পলিসিগুলো আমরা নিয়েছি ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, তো সেগুলোতে। থার্ড যে ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্ট্রোল ওভার ইন্ডাস্ট্রি। আমরা কিন্তু এই পর্যায়ে এ যাবৎ কাল পর্যন্ত 1980 পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রিকে খোলা ছেড়ে দিইনি, তাদের উপর একটা কন্ট্রোল রাখার চেষ্টা করেছি বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে। যেমন তোমরা বিভিন্ন সময় যে লাইসেন্সিং নীতি, তার যে স্ট্রিক্ট রেগুলেশন, সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের দেশের যে শিল্পক্ষেত্র সেটাকে কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। ওকে, ফোর্থ যে ইম্পর্ট্যান্ট টপিকটা এখানে আরও গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে ফরেন ক্যাপিটালের ওপর রেস্ট্রিকশন। ঠিক আছে, তো ফরেন ক্যাপিটালের উপর রেস্ট্রিকশন মানে হচ্ছে বিদেশি যে পুঁজি সেটা আমাদের দেশেতে আমরা রেস্ট্রিক্ট করেছি ফেরা অ্যাক্টের মাধ্যমে।
আমরা আলোচনা করেছি ফেরা অ্যাক্ট 1973, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। তো এই অ্যাক্টটা আনার মাধ্যমে আমরা যে বিদেশি পুঁজি সেটাকে ওয়েলকাম করিনি, সেখানে অনেক রকমের রেস্ট্রিকশান লাগিয়েছি। এর ফলে কি হয়েছে, এই রেস্ট্রিকশানগুলো লাগানোর ফলে সেই যে ফরেন ক্যাপিটালের যে ইনফ্লো, ঠিক আছে, সেটা কিন্তু আমরা অনেকটা দমিয়ে রেখেছিলাম, যেটা আমাদের যে ওভারঅল ইকোনমিক গ্রোথ তার পক্ষে খুব একটা ভালো ছিল না, যে পলিসিটা পরবর্তী ক্ষেত্রে আমরা চেঞ্জ হতে দেখতে পারবো। ওকে, আর অন্যদিকে আমরা যেটা করেছি আমরা সকলেই জানি, সেটা হচ্ছে যে স্মল স্কেল অ্যান্ড কটেজ, এই যে ইন্ডাস্ট্রি, স্মল স্কেল এবং কটেজ ইন্ডাস্ট্রি, সেগুলোর কিন্তু গ্রোথের জন্য আমরা এনকারেজ করেছি, বিভিন্নভাবে তাদেরকে হেল্প করেছি। আর সিক্সথ মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস তৈরি করেছি, বিভিন্ন রকমের মিনিরত্ন মহারত্ন কোম্পানি তৈরি করেছি, এবং সেগুলোর মাধ্যমে আমাদের দেশের যে শিল্পক্ষেত্র তার যে বুনিয়াদ সেটা কিন্তু প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছি একটা শক্ত ভিত্তির উপরে। ওকে, তো এটুকুই ছিল স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে থেকে 1980 পর্যন্ত বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিসগুলো এসছে তাদের একটা শর্ট সামারি। তো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আগের ভিডিওটা আমার প্লেলিস্টে গিয়ে, ইউটিউবে প্লেলিস্টে গিয়ে তোমরা চালিয়ে দেখে নেবে, এবং না হলে কিন্তু এই ভিডিওটাও বুঝতে পারবে না বা পরবর্তী ভিডিওগুলোকেও লিঙ্ক করতে পারবে না। সো আগের ভিডিওটা অবশ্যই দেখবে। এইবারে আমরা দেখব নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অফ 1991। আমরা জানি 1991 সালের আগে পর্যন্ত এক ধরনের ইকোনমিক সিস্টেম তথা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম আমাদের দেশে চালু ছিল। 1991 সালের পর থেকে নতুন ইকোনমিক পলিসি আসে এবং গোটা দেশের যে শিল্প মানচিত্র তথা ইকোনমিক মানচিত্র সেটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। তো এই যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট, এটা ছিল আমাদের দেশে বলাই যায় যে যেটা যুগান্তকারী ইন্ডাস্ট্রিয়াল পলিসি বা একটা ইকোনমিক পলিসি অ্যাজ ওয়েল। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কি বলবো দুর্বলতাগুলো ছিল প্রিভিয়াস ইকোনমিক পলিসিগুলোতে বা প্রিভিয়াস ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলোতে, সেটাকে কীভাবে দূর করার চেষ্টা করা হচ্ছে, মানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন থেকে শুরু করে সমস্ত কিছুকে কিভাবে আমরা গ্রহণ করছি, ঠিক আছে, গ্লোবালাইজেশন স্ট্র্যাটেজি কীভাবে নিচ্ছি, কীভাবে আমরা নিজেদেরকে চেঞ্জ করছি, সেটা কিন্তু এই নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্টের ক্ষেত্রে প্রথম যে গুরুত্বপূর্ণ টপিকটা উঠে আসে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিলাইসেন্সিং। কি এটা? আমরা জানি যে প্রিভিয়াস যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো সেগুলো ছিল বেশিরভাগ রেগুলেশন বেসিস, অর্থাৎ আমরা নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম ইন্ডাস্ট্রিগুলো। এক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে এগোবো। এক্ষেত্রে আমাদের রেগুলেশনের থেকেও বড় আমাদের যে চিন্তাভাবনার মধ্যে থাকবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্যাট পার্টিকুলার সেক্টর, ঠিক আছে। তো আমরা যখন ডেভেলপমেন্টের কথা ভাববো তখন আমরা একটা ইকোনমিকে কখন ডেভেলপ করতে পারবো, যখন সেটা কি বলবো বিভিন্ন যে বাধা বিপত্তি ইত্যাদি সেগুলোকে আমরা সরাতে পারবো। তো সেক্ষেত্রে লাইসেন্সিং, এই যে লাইসেন্সিং শিল্পে যে লাইসেন্সের ব্যবস্থা আগে ছিল, ঠিক আছে, এই যাবৎকাল পর্যন্ত চলে এসছে, সেই লাইসেন্সিংয়ের ফলে শিল্পক্ষেত্রে যে পরিকাঠামো উন্নয়ন বা শিল্পক্ষেত্রে যে বিনিয়োগ সেটা কিন্তু একটা জটিল স্টেজের মধ্যে দিয়ে যেতে হতো প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে। তো এক্ষেত্রে আমরা যখন 1991 এই নতুন ইন্ডাস্ট্রিয়াল পলিসিকে গ্রহণ করছি তখন আমরা কেবলমাত্র 6টা আইটেমকে কম্পালসারি লাইসেন্সিংয়ের আওতায় রাখছিলাম, বাকিগুলোকে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিংয়ের আওতার থেকে বার করে আনার চেষ্টা করেছি 1991 যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি স্টেটমেন্ট এই পলিসি। সেক্ষেত্রে এর ফলস্বরূপ আমাদের যে সমস্ত প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, যারা প্রাইভেট সেক্টরে ইনভেস্টার তাদেরকে আমরা সরাসরি মার্কেটে ইনভেস্ট করতে এনকারেজ করতে পেরেছি, এবং এর ফলে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট 1991 পর থেকে আজ অবধি এসছে ভারতবর্ষে। প্রায় 30 বছর মতো চলছে আজ অবধি। তো 30 বছরে কিন্তু ভারতবর্ষের যে ইকোনমিক সিনারিও সেটা কিন্তু বহুলাংশে পরিবর্তিত হতে দেখা গেছে, ঠিক আছে। তো এখন এই যে 6টা আইটেমকে আমরা 1991 লাইসেন্সিংয়ের আওতায় রেখেছিলাম, এই মুহূর্তে অনলি 5 আইটেমস আর দেয়ার আন্ডার কম্পালসারি লাইসেন্সিং। কী কী আছে সেটা? একটা হচ্ছে অ্যালকোহলিক ড্রিঙ্কস, ডিস্টিলেশন, সেকেন্ড সিগার অ্যান্ড সিগারেট, ঠিক আছে, অর্থাৎ টোব্যাকো বা তামাকজাত যে দ্রব্য সেটাকে আমরা কম্পালসারি লাইসেন্সিংয়ের আওতায়
রেখেছি, কারণ এটা তোমরা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি আমরা সেইগুলোকেই কম্পালসারি মানে লাইসেন্সিংয়ের আওতায় রাখবো যেখানে কিন্তু একটা নিয়ন্ত্রণের কোথাও একটা প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ কিন্তু পরিস্থিতিটা দেশের পক্ষে ভালো নাও হতে পারে। তো সেই জায়গার ক্ষেত্রে এছাড়া ইলেকট্রনিক, এরোস্পেস অ্যান্ড ডিফেন্স ইকুইপমেন্ট, ঠিক আছে। তারপর ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোজিভস, ঠিক আছে, ম্যাচ বক্স, গান পাউডার, এগুলো। ফিফথ, হ্যাজারাস কেমিক্যাল, হাইড্রাসিন অ্যাসিড, ফসজিন আর আইসোসায়ানাইড এটসেট্রা। এগুলো সমস্তই আমরা লাইসেন্সিংয়ের আওতায় রাখতে পারবো, পেরেছিলাম। লাইসেন্সিংয়ের মধ্যে এগুলোকে রাখার উদ্দেশ্য ছিল, তোমরা বুঝতে পারছো, এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের জিনিস, সাবস্টেন্স, যেগুলোর প্রোডাকশানের জন্য কি বলবো, একটা পাবলিক হেলথ রিলেটেড ইস্যু কিন্তু চলে আসছে। তো পাবলিক হেলথটাকে ইনশিওর করার জন্য কিন্তু আমরা এগুলোকে লাইসেন্সিংয়ের আওতায় রাখতে বাধ্য হয়েছিলাম সে সময়, এবং বর্তমানে এই জাস্ট 5টা ইন্ডাস্ট্রিকে আমরা লাইসেন্সিংয়ের আওতায় রেখেছি। এবার যে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা যেটার উপর ফোকাস করেছিল 1991-এর নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেটা হচ্ছে ডি-রিজার্ভেশন অফ পাবলিক সেক্টর। ডি-রিজার্ভেশন অফ পাবলিক সেক্টর মানে আমরা যদি ব্যাক 1956-এ ফিরে যাই, 1956-এর যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ছিল, তোমরা প্রিভিয়াস ভিডিওতে সেটা পেয়ে যাবে, তো একটু দেখে নিও আমার প্লেলিস্টে, ইউটিউবে প্লেলিস্টে গিয়ে। তো সেইখানে দেখতে পাবো আমরা যে 17টা ইন্ডাস্ট্রিকে কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছিল অনলি ইউজ ফর পাবলিক সেক্টরের জন্য, ঠিক আছে। অর্থাৎ কেবলমাত্র এক্ষেত্রে সরকারি বিনিয়োগই গ্রহণযোগ্যতা পাবে, অন্য কোনো বিনিয়োগকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করবো না। সেই জায়গায় 1991-এর যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, সেই সংখ্যাটা রিডিউস করে নিয়ে আসে 0.8, মানে অলমোস্ট হাফ, ঠিক আছে। সেই 8টার মধ্যে কী ছিল? আর্মস অ্যামিনেশন ছিল, অ্যাটমিক এনার্জি ছিল, কোল মিনারেল ছিল, মাইনিং ছিল, মাইনিং অফ আয়রন ওর ছিল, ম্যাঙ্গানিজ ওর ইত্যাদি, রেলওয়ে ট্রান্সপোর্ট, সালফার অ্যান্ড ডায়মন্ড, ঠিক আছে, টিন, মলিবডিনাম, ওয়ালফাম, এই যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা এই 1991-এও কিন্তু রিজার্ভ রেখেছিলাম। কিন্তু বর্তমানে অনলি 2 সেক্টরস, ঠিক আছে, 2টো সেক্টরকে মাত্র আমরা রিজার্ভ করে রেখেছি। কি কি সেই 2টো সেক্টর? এইটা মনে রাখবে, সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জি, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এবং দ্বিতীয় হচ্ছে রেলওয়ে অপারেশন। এবার আমরা দেখব ফরেন ইনভেস্টমেন্ট। আমরা দেখে এসেছি যে ফেরা অ্যাক্ট কীভাবে ফরেন ইনভেস্টমেন্টকে কি বলবো অনুৎসাহী করে তুলেছিল। তো সেক্ষেত্রে 1991-এর যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, যেটা মেনলি এলপিজি স্ট্র্যাটেজিকে ফলো করে করা হয়েছিল, তো সেই যে নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি কিন্তু ফরেন ইনভেস্টমেন্টকে বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট রুটে কিন্তু অনেকাংশে অ্যালাউ করে ফেলে, ঠিক আছে। তো ফরেন ইনভেস্টমেন্টকে আমরা অ্যালাউ করি। থার্ড ইম্পর্ট্যান্ট আসপেক্ট ছিল ফরেন টেকনোলজি এগ্রিমেন্ট। আমরা জানি যদি কোনো একটা কি বলবো কাঁচামালকে একদম ফাইনাল ফিনিশড গুডসে পরিণত করতে হয়, তাহলে টেকনোলজি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের যে সমস্ত মানে কি বলবো বিদেশি কোম্পানিগুলো টেকনোলজি ট্রান্সফার রুটে আসতে চায়, তাদেরকে আমরা কিন্তু এখানে অ্যালাউ করেছিলাম। অর্থাৎ সেই সমস্ত ইন্ডাস্ট্রি যেগুলো অটোমেটিক অ্যাপ্রুভ্যাল রয়েছে, তারা ফরেন কাউন্টার পার্টের সাথে টেকনোলজি এগ্রিমেন্ট করে আমাদের দেশে ফরেন টেকনোলজিকে আনতে পারে। ওকে, অন্যদিকে আমরা জানি যে মোনোপলিজ অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট ছিল, যেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শিল্প যে গ্রোথ সেটা পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এমআরটিপি যে অ্যাক্ট, সেটাকেও কিন্তু সংশোধন করি, অ্যামেন্ড করি। ওকে, ডিলাইসেন্সিং করে দেওয়া ইন্ডাস্ট্রিতে যদি কোনো কোম্পানি বা কোনো একটা ইন্ডাস্ট্রি ইনভেস্ট করতে চায়, তাহলে তার স্পেসিফাইড লিমিটের মধ্যে যদি থাকে, তাহলে সেটা আর কোনো রকম গভর্নমেন্ট অ্যাপ্রুভ্যাল লাগবে না। তো এই যে এমআরটিপি অ্যাক্ট, সেই এমআরটিপি অ্যাক্টের কিন্তু সংশোধনও আমরা 1991-এর
যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সেটার মাধ্যমে করে থাকি। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল পলিসির যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে সেগুলো হচ্ছে যে আমরা যে স্মল স্কেল ইন্ডাস্ট্রি বা ছোটো মাঝারি শিল্পকে যে গুরুত্ব দিচ্ছিলাম বা যেখানে আমরা প্রোটেকশান দিচ্ছিলাম, সেই প্রোটেকশানটাকে আমরা উইথড্র করি এবং এর মাধ্যমে আমরা কম্পিটিটিভ যে মানে কম্পিটিটিভ যে পরিবেশ সেটাকে কিন্তু প্রমোট করি আস্তে আস্তে, ঠিক আছে, যাতে করে তারা কম্পিটিটিভ ইকোনমির মধ্যে অংশগ্রহণ করে নিজেদের মূল্য নির্ধারিত করতে পারে এবং নিজেদের যে কম্পিটিটিভনেস সেটাকে প্রুভ করতে পারে। অন্যদিকে যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেসগুলো ছিল, যেগুলো সরকারি ইয়েতে চলছিল এবং যেগুলো লসে রান করছিল রাদার, ঠিক আছে, তো সেই লসে রান করা বা ক্ষতিগ্রস্ত হওয়া পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলোকে কিন্তু আমরা ক্লোজ করার চিন্তাভাবনা করতে থাকি। কারণ যদি আমরা সেটাকে ক্লোজ না করি তাহলে সেটার যে দায়ভার, সেই দায়ভারটা কিন্তু আমাদেরকে বহন করতে হবে, যেটা ইকোনমিক্যালি বার্ডেনসাম গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। তো সেটাই ছিল মেন যে ঘটনা। যে ইন্ডাস্ট্রিয়াল রিফর্মস, এই ইন্ডাস্ট্রিয়াল রিফর্মসের মেন গোল ছিল এলপিজি স্ট্র্যাটেজি গ্রহণ করা, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, অ্যান্ড গ্লোবালাইজেশন। এই যে তিন রকমের তিনটে স্ট্র্যাটেজি গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমাদের গোল সেট গোলে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করি। তো আমরা অলরেডি এই এলপিজি স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করেছি, এখানে ডিটেলসে আমি বললাম না। এলপিজি স্ট্র্যাটেজি সম্পর্কে আমরা আলোচনা করেছি যখন আমরা ইকোনমিক প্ল্যানিং পড়েছিলাম সেখানে। তো ছোটো করে একটু বলে রাখি, লিবারালাইজেশন মানে কি, আমরা অনেক বেশি ইন্ডাস্ট্রিয়াল ডিলাইসেন্সিং ইত্যাদি এগুলোর মাধ্যমে আমরা লিবারালাইজড অ্যাপ্রোচ গ্রহণ করতে থাকি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। প্রাইভেটাইজেশন মানে কি, আমরা বিভিন্ন যে সেক্টরগুলো সেগুলোকে সরাসরি খুলে দিই, যাতে করে আমাদের যারা প্রাইভেট ইনভেস্টর আছে তারা সরাসরি সেখানে বিনিয়োগ করতে পারে এবং সেখান থেকে বিজনেস করতে পারে। এবং গ্লোবালাইজেশন মানে কি, আমরা বিভিন্ন ক্ষেত্রে এফডিআই, ঠিক আছে, বা ফরেন যে রেগুলেশন অ্যাক্ট সেগুলোকে অ্যাবলিশ করি, এফডিআইকে অ্যালাউ করি। এর মাধ্যমে কী হয়, আমাদের দেশকে গ্লোবালি আমরা আমার ইকোনমিটাকে আমরা গ্লোবালি খুলে দিই, যাতে করে বিদেশি পুঁজির আনাগোনা কিন্তু আমাদের দেশ থেকে হয়। তো সেই ব্যাপারটাকে আমরা জোর দিই। কেন বিদেশি পুঁজির দরকার সেটা আমরা ডিটেলসে মানি চ্যাপ্টারে কিন্তু মানি অ্যান্ড ব্যাঙ্কিং চ্যাপ্টারে কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। ওকে, তো ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ সেকেন্ড পার্টটা আমরা এখানেই শেষ করছি। যে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখবে, নাহলে কিন্তু পরবর্তী বা এই ভিডিওটাও বুঝতে পারবে না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।